মেয়েরা আমরা গতদিন বন্ধের আগে আমরা তোমাদের অধ্যায় 4 এর কাণ্ড পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা আরম্ভ করব পাতা নিয়ে। কাণ্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ পাতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গাছ মানে সবুজ, সবুজ দেখলে আমরা বুঝতে পারি যে পুরা গাছটার মধ্যে মানে পাতা দিয়ে ভরা, তাই না? সবুজ না থাকলে আমরা বুঝতে পারি যে এখানে পাতা নাই, গাছটা মরে গেছে। যাই হোক, আজকে আমরা পাতা নিয়ে আলোচনা করব। পাতা হচ্ছে কাণ্ড বা তার শাখা প্রশাখা পর্ব থেকে পাশের দিকে চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা। পাতা সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে এবং চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে থাকে, তবে আকার ভেদেও বিভিন্ন ধরনের হতে পারে, সরু হতে পারে, লম্বাটে হতে পারে, চ্যাপ্টা হতে পারে, অনেক ধরনের হতে পারে। একটা আদর্শ কাণ্ডের একটা আদর্শ পাতা 3টি অংশ থাকে। একটা হচ্ছে পত্রমূল, 2 নম্বরটা হচ্ছে বৃন্ত, আর একটা হচ্ছে কি পত্র ফলক। পত্রমূল পাতার এই অংশটি হচ্ছে কাণ্ড বা শাখা প্রশাখা কাণ্ডে গায়ে লেগে থাকে, একদম কাণ্ডের যেখান থেকে, এটা হচ্ছে কাণ্ড, কাণ্ডের যে অংশ থেকে এটা বের হয়েছে সেই অংশটিকে বলা হচ্ছে পত্রমূল। এই পত্রমূলটা সাহায্যে সে কি করে, কাণ্ড বা শাখার সাথে যুক্ত থাকে। কোন কোন উদ্ভিদের পত্রমূলের পাশে পাতা সম্মত একটা ছোট্ট পত্র থাকে। যে দেখো এখানে একটা সবুজ অংশ আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে? এই যে সবুজ অংশটি বলা হচ্ছে উপপত্র। এটাকে কি বলা হয়? পত্র। উপপত্র। মোটর গাছে এই ধরনের উপপত্র দেখতে পাওয়া যায়। কোন ধরনের গাছে এই ধরনের উপপত্র দেখতে পাওয়া যায়? মোটর গাছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পাতার দণ্ডাকার অংশটি হচ্ছে বৃন্ত। এই যে পাতা, এই যে পত্রমূল থেকে পত্রফলক, এটা হচ্ছে পত্রফলক। এই পত্রফলক পর্যন্ত এই যে পুরো লম্বা অংশটুকু, একে বলা হচ্ছে বৃন্ত। পত্রমূল এবং পত্রফলকের মধ্যে সংযোগ স্থাপন করে, সংযুক্ত করে, পত্রফলককে পত্রমূলের সাথে যুক্ত করে, এটার নাম হচ্ছে বৃন্ত। কোন কোন পাতার আবার বৃন্ত অনেক লম্বা হয়ে থাকে, যেমন শাপলা, হ্যাঁ, পদ্ম, এগুলোর বৃন্তটা অনেক অনেক বড় হয়। শিকড়টা থাকে একদম নিচে, উপর থেকে একদম কাণ্ড থাকে, কাণ্ড থেকে বের হয়ে লম্বা একটা বৃন্ত থাকে, পানির উপরে সেই ইয়াটা থাকে, পাতাটা থাকে। আচ্ছা, আর কোন কোন পাতার আবার কি থাকে না, কোনো বৃন্ত থাকে না, সেটা যেমন শিয়াল কাটা গাছে কোনো বৃন্ত থাকে না। পত্রফলক, পত্র হচ্ছে পত্রবৃন্ত। এই যে পত্রবৃন্তের উপরে যে চ্যাপ্টা অংশটুকু, সবুজ অংশটুকু, এটাকে বলা হচ্ছে পত্রফলক। ঠিক আছে? তাহলে এখন একটা আদর্শ পাতার মোট 3টে অংশ। একটা হচ্ছে পত্রমূল, এটা হচ্ছে বৃন্ত, আর একটা হচ্ছে পত্রফলক। এখন দেখো এই পত্রফলকটা বৃন্তর শীর্ষে যে মোটা থাকে তাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় মধ্যশিরা। দেখতে পাচ্ছ এই পত্র, এই যে বৃন্ত থেকে একদম শীর্ষ পর্যন্ত যে লম্বা অংশটুকু বলা হচ্ছে কি বলতো? মধ্যশিরাগুলো বের হয়ে থাকে। আর ফলকে কি এই যে পাশ থেকে এই অংশটুকু, এটাকে বলা হয় পত্র কিনারা। এই যে পাশের যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে পত্র কিনারা। তাহলে পত্রফলকে পত্রবিন্দু থেকে শীর্ষ পর্যন্ত একটা মধ্যশিরা থাকে, তার পাশ থেকে শাখা প্রশাখা বের হয়, আর সর্বশেষ প্রান্তটা হচ্ছে পত্র কিনারা। এই হচ্ছে মোট আদর্শ পাতার একটা অংশ। তোমাদের বইতে 34 পেজে দেখো, ওখানে আছে 34 পেজে আছে, দেখো যে একটা আদর্শ পাতার বিভিন্ন অংশ। তোমাদের পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু ছবিটা আঁকতে হবে, ঠিক বইতে যেভাবে আছে সেভাবে তোমরা আঁকবে। আচ্ছা, এবার চলে যাই আমরা দ্বিতীয় অংশ, চলে যায় পাতার যে প্রকারভেদ অনুযায়ী পাতাকে মোট 2টো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সরলপত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। সরল এবং যৌগিক জিনিসটা নামে বোঝা যাচ্ছে, জটিল অংশ হচ্ছে যৌগিক আর সরল হচ্ছে সরল। সরলটা কি? সরল হচ্ছে এই পত্রের বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে। এই যে একটা, দেখো এই বৃন্তে, এই যে বৃন্ত ঠিক উপরে একটা মাত্র পত্রফলক থাকবে। এখানে পত্রফলক কয়টা? এই যে বৃন্তের উপরের পত্রফলক কয়টা? একটা পত্রফলক থাকে। আর পত্র কিনারাটা খণ্ডিত হতে পারে, আবার অখণ্ডিত হতে পারে, অসম্পূর্ণভাবে খণ্ডিত হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণভাবে খণ্ডিত না, অসম্পূর্ণভাবে খণ্ডিত, আবার
অখণ্ডিত হতে পারে। খণ্ডিত হলেও সেটা অসম্পূর্ণভাবে হবে, আর যদি অখণ্ডিত অবস্থা থাকতে পারে। তাহলে স্বরপত্রের একটা মাত্র কি থাকবে, পত্রফলক, একটা মাত্র পত্রফলক থাকবে, এবং আম, জাম, কাঁঠাল। এখানে পত্র কিনারা খণ্ডিত হতে পারে, অখণ্ডিত হতে পারে। খণ্ডিত হলে সেটা অসম্পূর্ণ অখণ্ড হবে। এরপর দেখো যৌগিক। যৌগিকে দেখো চেহারাগুলি দেখলে বুঝতে পারছো যে অসংখ্য পত্রফলক থাকে। এই উদাহরণ হচ্ছে গোলাপ, নিম, তেঁতুল ইত্যাদি উদ্ভিদের অনেকগুলি ছোট 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 কি থাকে, ফলক থাকে। এগুলোকে বলা হচ্ছে অনুফলক। এই যে সব বলা হচ্ছে অনুফলক। এর নাম কি বলো? পত্রের ফলক সম্পূর্ণভাবে খণ্ডিত। এর আগে আমরা বলছি যে অসম্পূর্ণভাবে স্বরপত্রের ক্ষেত্রে দেখো এটা কিন্তু সম্পূর্ণভাবে খণ্ডিত না, অসম্পূর্ণভাবে খণ্ডিত। কিন্তু এখানে দেখো এর প্রত্যেকটা অনুফলক কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ সম্পূর্ণভাবে এখানে এটা খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো একটা থেকে আরেকটা আলাদা থাকে। এই পত্র দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পক্ষল আর একটা হচ্ছে করতলাকার যৌগিক পত্র। আচ্ছা, আমাদের একটুকু জানলেই হবে, এর বেশি আমাদের জানা দরকার নেই। যতটুকু জানলাম আমরা একটুকু জানলে হবে। এখন আসো পাতার কাজ কি। পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। যেহেতু এটা দেখতে সবুজ, দেখতে সবুজ মানে একটা উদ্ভিদের সবুজ অংশের জন্য দায়ী কে? কোন ধরনের প্লাস্টিক দায়ী? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল। ক্লোরোফিলটা হচ্ছে সবুজ, এই সবুজ ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলটাই এবং এই যে প্রক্রিয়া খাদ্য তৈরি হয় তাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কোন ধরনের প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। গ্যাসের আদান প্রদান করা এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। গ্যাসের আদান প্রদান করা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে দেখো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি হচ্ছে, এই যে সূর্য থেকে আলোটা আসতেছে, তারপরে মূলের মাধ্যমে কাণ্ড দিয়ে পতন দিয়ে যাচ্ছে পানি, আর বাতাস থেকে নিচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। এর ফলে কি উৎপন্ন হচ্ছে, এর ফলে গ্লুকোজ নামক বা গ্লুকোজ নামক একটা খাদ্য উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন বের হয়ে আসছে। এটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। দ্বিতীয় কাজটা হচ্ছে গ্যাসে আদান প্রদান করা, হচ্ছে এর প্রধান কাজ। শ্বাসকোষ পরিচয়ের জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। যেহেতু উদ্ভিদ একটা জীব, জীবের একটা প্রধান বৈশিষ্ট্য আমরা পড়ে আসছিলাম 8টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্বাস প্রশ্বাস চালানো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে তার একটা কাজ, কিন্তু এটা কিন্তু তার এছাড়াও সে কিন্তু শ্বাস প্রশ্বাস চালায়। আমরা দেখুন শ্বাস প্রশ্বাস করি, অক্সিজেন নিই, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। ঠিক একইভাবে উদ্ভিদও কিন্তু কি করে, শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন বের করে দেয়। অর্থাৎ এখানে দেখো ওরা কি করছে, উদ্ভিদ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে কিন্তু কি করছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, আর কি করছে, শ্বাস প্রশ্বাসের জন্য সে কি করছে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে। কেমন? আর সালোক সংশ্লেষণের সময় সে কি করছে, বাতাস থেকে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ছাড়ছে। শ্বাস প্রশ্বাসের সময় সে নিচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, ছাড়ছে কি অক্সিজেন, ছাড়ছে কি কার্বন ডাই অক্সাইড। বাতাস থেকে নিচ্ছে কি অক্সিজেন আর ছাড়ছে কি কার্বন ডাই অক্সাইড। আর সালোক সংশ্লেষণের সময় সে বাতাস থেকে নিচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, ছাড়ছে কি কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ছাড়ছে। সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছাড়ে। এই যে সাথে এই যে সে গ্যাসে আদান প্রদান করছে, এটা কিন্তু পাতার একটা গুরুত্বপূর্ণ কাজ। আর 3 নম্বর কাজ যেটা, উদ্ভিদ অনবরত মূলের সাহায্যে মাটি থেকে পানি গ্রহণ করে থাকে। যেতটুকু পানির দরকার সেটা গ্রহণের পর অতিরিক্ত পানিটা সেটা কি হয়, বাষ্প আকারে উড়ে যায়। এই যে এখানে সেই ছবিটা দেখানো হয়েছে, এই দেখো এই যে নীল রঙের অংশটুকু, এটা হচ্ছে পানি। পানিটা মূলের মাধ্যমে কাণ্ডে যাচ্ছে, কাণ্ডে পাতা যে পাতা থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে অতিরিক্ত পানি বের করে দেওয়া পাতার একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে পাতার কাজ কয়টা প্রথম পেলাম, কাজ কয়টা পেলাম আমরা পাতার? প্রথম কাজ পেলাম একটা হচ্ছে খাদ্য প্রস্তুত করা, 2 নাম্বার হচ্ছে গ্যাসে আদান করা, আর 3 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত পানি বের করে দেওয়া। তাহলে মোট 3টা কাজ হচ্ছে কয়টা? প্রথম কাজ হচ্ছে 3টা, খাদ্য তৈরি করা, হ্যাঁ খাদ্য তৈরি করা,
গ্যাসের আদান প্রদান করা, আর কি পানি বাষ্প করে বাইরে বের করে দেওয়া। বাষ্পকে বাইরে বের করে দেওয়া। পাতার কাজ। এখন আসো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মানব জীবনে উদ্ভিদের ভূমিকা, অর্থাৎ মূল কাণ্ড পাতা এটা কি ভূমিকা পালন করছে আমাদের জীবনে, সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো উদ্ভিদের পর্ব মধ্য অগ্রমুকুল অংশ হচ্ছে মূল। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাকে বলে কাণ্ড। কাণ্ড তার শাখা প্রশাখা পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হচ্ছে পাতা। তাহলে প্রথমে আসতেছে কোন মূল কাকে বলে, কাণ্ড কাকে বলে, পাতা কাকে বলে, আমরা একটু রিভিশন দিলাম। তাহলে উদ্ভিদের পর্ব মধ্য এবং অগ্রমুকুল বিহীন অংশ হচ্ছে মূল। আর উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কাণ্ড। আর কাণ্ডের শাখা এবং তার শাখা প্রশাখা থেকে শাখা প্রশাখা থেকে যে চ্যাপ্টা অংশ সবুজ অংশটি বের হয় তাকে বলা হচ্ছে পাতা। আমাদের জীবনে উদ্ভিদ মানে বিভিন্ন উপকারে আসে, এই জন্য আমরা উদ্ভিদের উপরে নানাভাবে নির্ভরশীল। খাদ্য, পোশাক, ঘরবাড়ি তৈরির উপকরণ, ওষুধ সহ বিভিন্ন জরুরি সামগ্রী আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি এবং প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদিও আমরা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কিভাবে প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদি আমরা পরোক্ষভাবে পেয়ে থাকি, একটা উদাহরণ বলো তো। মিস যেমন প্রাণীরা উদ্ভিদ থেকে কাঠ নিয়ে উদ্ভিদের গাছ থেকে কাঠ না, নিয়ে প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদি পরোক্ষভাবে উদ্ভিদের অবদান, মানেটা কি, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যেমন দেখো তুমি মুরগি খাও না, মুরগি মাংস রান্না করে না আম্মু? হ্যাঁ, মুরগি কি খায়? মুরগি কি খায়? ঘাস খায়, ধান খায়, ভাত খায়, কুড়া খায়। তো এই যে ধান, ভাত, কুড়া, তারপরে তোমার ঘাস, এগুলো কি, এগুলো উদ্ভিদ থেকে আসে না? উদ্ভিদ থেকে মুরগি বড় হয়, খায়, সেই মুরগিটা আবার আমরা খাই। মুরগি ডিম পারে, ডিম থেকে মুরগি খাবার খাইলে না মুরগি ডিম পারবে। মুরগি খাবারটা কি থেকে আসে? উদ্ভিদ থেকে আসে, তাই না? সে উদ্ভিদ থেকে সে খায়। গরু কি খায়? ঘাস খায়। ঘাসটা কি? ঘাস খায়। উদ্ভিদ না? উদ্ভিদ খেয়ে বেঁচে থেকে তারপর গরুকে আমরা খাই। এরকম ভাবে সরাসরি আমরা কিন্তু উদ্ভিদ থেকে নেই। ফলমূল খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, আলু খাচ্ছি, ধান খাচ্ছি, ভাত খাচ্ছি, তারপর আটা খাচ্ছি, আটা গম থেকে হয়, সবগুলো সরাসরি আমরা উদ্ভিদ থেকে নিচ্ছি। আবার প্রাণীও আমরা খাচ্ছি, প্রাণী খাচ্ছি, সেই প্রাণী আবার কি খাচ্ছে? উদ্ভিদ খাচ্ছে। অর্থাৎ সরাসরি থেকে আমরা বিভিন্ন ধরনের দ্রব্যাদি সংরক্ষণ করে থাকি, আবার প্রাণীর থেকেও আমরা বিভিন্ন ধরনের দ্রব্যাদি সংগ্রহ করে থাকি, কিন্তু সেটা প্রাণী আবার কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। এই জন্য বলা হচ্ছে পরোক্ষভাবে অবদান, এই জন্য বলা হচ্ছে পরোক্ষভাবে, অত সরাসরি না হলেও পরোক্ষভাবে উদ্ভিদের অবদান। এরপর আসুন মূল। মূল হচ্ছে কোন অংশটুকু বলতো? একটু আগে আমরা পড়লাম, কোন উদ্ভিদের কোন অংশটুকু মূল বলা হয় বলতো? মিস পর্বমধ্য অগ্রমুকুল এগুলো বিহীন অংশগুলো। পর্বমধ্য শীর্ষমুকুল বিহীন অংশটি মূল। আচ্ছা, তাহলে এখন এই মূলটা প্রথম একটা হচ্ছে খাদ্য হিসেবে আমরা মূল খেয়ে থাকি। খাদ্য হিসেবে কিন্তু মূলা, গাজর, শালগম, যে দেখো কিন্তু মূলা তরকারি খাও না তোমরা? শালগম খাও না? এগুলো হচ্ছে উদ্ভিদের মূল উপাদেয় সবজি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ওষুধ হিসেবে শতমূলী, সর্পগন্ধা উদ্ভিদের মূল থেকে দামি ওষুধ তৈরি করা হয়ে থাকে। এই যে দেখো, এটা হচ্ছে শতমূলী, এটা শতমূলী উদ্ভিদ। এই যে মূলটা, এই মূল থেকে অত্যন্ত দামি এবং অনেক মূল্যবান ওষুধ তৈরি করা হয়। এটা হচ্ছে সর্পগন্ধার মূল থেকে, যেটা সর্পগন্ধার মূল, এই মূল থেকে কিন্তু ওষুধ তৈরি করা হয়ে থাকে। আর জ্বালানি হিসেবে বাঁশ, বট, শিমুল, তেঁতুল, আম, জাম, কাঁঠাল, বিভিন্ন উদ্ভিদের মূল শুকিয়ে লাকড়ি করে সেটা কি হিসাবে হয়? জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে মূলটা আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে খাদ্য হিসাবে, আর একটা হচ্ছে ওষুধ হিসাবে, আর একটা হচ্ছে জ্বালানি খাদ্য হিসেবে। মূলা, গাজর, শালগম এগুলো আমরা উপাদেয় সবজি হিসেবে ব্যবহার করে থাকি। ওষুধ হিসেবে শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল দামি ওষুধ হিসেবে তৈরি হয়ে থাকে। জ্বালানি হিসেবে বাঁশ, বট, শিমুল, আম, জাম, কাঁঠালের মূল আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। এবার আসো কাণ্ড। কাণ্ড কাকে বলে বলতো? কাণ্ড কাকে বলে?
মিস প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরের অংশটাই হচ্ছে কাণ্ড। এটা ছাড়াও পর্বমধ্য এবং পাতা বিশিষ্ট যে অংশটুকু থাকে তাকে বলা হচ্ছে কাণ্ড। কাণ্ড হিসেবে দেখো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। কাণ্ড খাদ্য হিসেবে কি ব্যবহার করি? বিভিন্ন ধরনের শাক খাই না আমরা? শাক জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তারপর দেখো গোলালু যদিও মাটির নিচে থাকে কিন্তু এটা এক ধরনের কাণ্ড। আদা যদিও মাটির নিচে থাকে সেটা এক ধরনের কাণ্ড। তারপর ডাঁটা, পুঁই শাক এগুলো কাণ্ড। কচু এগুলো কাণ্ড আমরা ওষুধ হিসেবে গ্রহণ করে থাকি। তারপর পানীয় হিসেবে কিভাবে করে থাকি? যেমন খেজুর গাছের রস। এই খেজুর গাছের রসটা কোত্থেকে আছে? তোমরা দেখেছো? খেজুর গাছ দেখেছো? শীতকাল আসতেছে, যদি গ্রামের দিকে যাও তাহলে দেখবা যে খেজুর গাছের মাথার দিকে কি করে একটা কি বলে কলসি টাঙানো থাকে না? এই খেজুর গাছে কি হয়? সেখান থেকে রস সংগ্রহ করা হয়, তাই না? সেই রস থেকে কি করি? খেজুরের গুড় তৈরি করি, খেজুর রস খেয়ে থাকি। আবার আখ থেকে কাণ্ড থেকে কি আমরা আখের রস থেকে এগুলো উপাদেয় পানি হিসেবে ব্যবহার করা হয়। কাঠ, বড় বড় গাছ যেমন মেহগনি, সেগুন, আম এগুলো থেকে কি হয়? কাঠ পাওয়া যায়। সেই কাঠ দিয়ে আমরা ঘর বাড়ি আসবাবপত্র তৈরি করে থাকি। শিল্পের কাঁচামাল হিসেবে পাট ও শনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি করা হয়। আর বাঁশ, পাট, কেওড়া, গরান ইত্যাদি থেকে কাগজ, পাট, টেক্সট, দেয়াল তৈরি করা হয়ে থাকে। এগুলো হচ্ছে আমরা কাণ্ড হিসেবে এগুলোকে ব্যবহার করে থাকি। এবার আসো, দেখো এখানে এটার নাম কি? এটার নাম জানো? ম্যাম এটা কচু। এটা হচ্ছে এক ধরনের কাণ্ড। এটা গোলালো, এটা এক ধরনের কাণ্ড। এটা এক ধরনের কাণ্ড। এই যে খেজুর গাছ, দেখো এই যে খেজুর গাছে একদম কাণ্ড পাতার নিচে যে অংশটুকু সেখানে কাণ্ড থেকে এখানে করে ব্যবস্থা করে সেখান থেকে কি করা হয়? খেজুর রস সংগ্রহ করা। এই যে খেজুর রস সংগ্রহ করা হয়েছে, দেখেছো? দেখতে পাচ্ছ? হ্যাঁ, যারা দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো নিচে অংশটুকু দেখো। এই যে সেগুন গাছ, তারপর মেহগনি গাছ থেকে এই যে দেখো কাঠ সংগ্রহ, এই যে বড় বড় এগুলি কাটলে বড় বড় এরকম গাছের টুকরা পাওয়া যায়, সেগুলো থেকে কাঠ তৈরি করে সেখান থেকে যে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। তারপর পাট গাছ থেকে পাটের আঁশ তৈরি করে। সে পাটের আঁশ দিয়ে কাপড়, তারপরে বস্তা, ঝালা, কার্পেট, দড়ি, জুতো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? এরপর দেখো অর্জুন গাছ থেকে কি হয়? আমরা আরেকটা পড়েছিলাম ব্যবহারে। দেখো শিল্পের কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, তাই না? সিনকোনা, অর্জুন, কর্পূর ইত্যাদি আমরা মূল্যবান ওষুধ পেয়ে থাকি। সিনকোনা, অর্জুন, কর্পূর। দেখো যে অর্জুন গাছ থেকে পাওয়া যায়। এবং সিনকোনা, এটা হচ্ছে সিনকোনা গাছ থেকে ওষুধ তৈরি করা হয়। তারপরে দেখো এই যে বাঁশের যদি বিভিন্ন ধরনের জিনিসপত্র, গরান গাছ আছে। গরান এবং গেওয়া গাছ আমরা কোথায় পাই? গরান এবং গেওয়া গাছ বলতে পারো? সুন্দরবনে। কোথায় পাই? তোমরা কি আমার পড়া দেখতেছো না নিজে কাজে ব্যস্ত? ম্যাম দেখছি। দেখো তাহলে এখানে দেখা যাচ্ছে সবগুলো। আচ্ছা, এবার আসো পাতাতে একটু আগে আমি পড়লাম যে কাণ্ড এবং তার শাখা প্রশাখা পর্ব থেকে বের হয় খাদ্য হিসেবে আমরা গ্রহণ করে থাকি লাউ শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক, পাট শাক, কলমি শাক। এগুলো হচ্ছে পাতা। এগুলো আমরা বিভিন্ন ধরনের শাক আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তারপরে আমরা কি করে থাকি? দেখো পানীয় হিসাবে আমরা কি করি? চা পাতা থেকে কি তৈরি করা হয়? চা তৈরি করা হয়। কাঁচামাল কলা, তাল, আনারস গাছ। এই কিছুদিন আগে আমরা গার্হস্থ্য বিজ্ঞান পড়লাম, সেখানে আমরা পিনা তন্তু পেয়েছিলাম কোথা থেকে? ম্যাম আনারস গাছের
শিকল থেকে পাতা থেকে সেই পাতা থেকে পাতা থেকে পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ থেকে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি করা হয়। তামাক পাতা থেকে বিড়ি সিগারেট তৈরি করা হয়। আবার অনেকে কি করে পানের সাথে তামাক পাতাও খেয়ে থাকে। তারপর খেজুর পাতা থেকে সুন্দর পাটি তৈরি করা হয়। তাল পাতা দিয়ে পাখা তৈরি করা হয়। আর তোমার যে ঘর তৈরিতে তাল পাতা, গোল পাতা কোথায় পাওয়া যায় বলতে পারো? সুন্দরবনে। তার এই যে গোল পাতা দিয়ে কিন্তু ঘরে ছাউনি দেওয়া হয়। ঠিক আছে। আর ওষুধ তৈরিতে বাসক, নিশিন্দা, কুরচি, থানকুনি, গাদা ইত্যাদি গাছ থেকে গাছের পাতা থেকে মূল্যবান ওষুধ তৈরি করা হয়। এখন দেখো ছবিগুলো এটা কি গাছ বলতে পারো? লাউ শাক। আর এটা লাল শাক। লাল শাক এটা পুঁই শাক। শাক হিসেবে তৈরি করে এটাকে। আর এটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি। হ্যাঁ, থানকুনি পাতা আমাশয় রোগে ব্যবহৃত হয়। ঠিক আছে। জিমিস। আচ্ছা, তারপরে এখানে দেখো এই যে এখানে বিভিন্ন ধরনের গাছ, নিশিন্দা, হ্যাঁ, এই ধরনের গাছ থেকে আমরা ওষুধ তৈরি করে থাকি। তারপরে দেখো এখানে দেখো এই যে আনারস গাছের পাতা থেকে এই যে দেখো পিনা তন্তু বের করা হচ্ছে, সেটা দিয়ে এই ধরনের পোশাক তৈরি করা যায়। খেজুর গাছের পাতা দিয়ে শীতল পাটি তৈরি করা হয়। হ্যাঁ, তাল গাছের পাতা দিয়ে পাতা তৈরি করা হয়। চা গাছ থেকে চা পাতা তৈরি করা হয়। চা গাছের পাতা থেকে চা পাতা তৈরি করা হয়। ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, জিমিস গোল পাতা। এই যে গোল পাতা যদিও আমরা বলে থাকি আসলে কিন্তু এটা পাতাটা গোলাকার না, এই যে এরকম দেখতে গোল পাতাটা। খেয়াল করে দেখো, এটা হচ্ছে গোল পাতা। এই গোল পাতাতে এই যে ঘরে ছাউনি দেওয়া হয়। দেখতে পাচ্ছ? গোল পাতা নাম হলো জিমিস পাতা না। ঠিক আছে, এটা দিয়ে কি করা হয়? ঘরের ছাউনি দেওয়া হয়। হ্যাঁ, এই যে কাঠগুলো এগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? এগুলো আমরা পাতা থেকে পাচ্ছি, তাই না? তাহলে পাতা হিসাবে আমরা পাতার ব্যবহারের মধ্যে খাদ্য হিসেবে ব্যবহার করছি, পানি হিসেবে ব্যবহার করছি, চা পাতা কাঁচামাল হিসেবে ব্যবহার করছি। আঁশ থেকে যে সকল জিনিস পাওয়া যায় সেটা থেকে অনেক ধরনের তো জিনিস ব্যবহার করা, পোশাক থেকে আরম্ভ করে অনেক ধরনের শৌখিন দ্রব্য তৈরি করা হয়। তামাক পাতা থেকে বিড়ি সিগারেট তৈরি করা হয়। খেজুর পাতা থেকে শীতল পাটি তোমরা দেখিয়েছি না? বিখ্যাত জিমিস তাল পাতা থেকে বিভিন্ন ধরনের পাখা, বিভিন্ন ধরনের এই যে সামনে পয়লা বৈশাখ যদি আমাদের যদি করোনা না থাকতো তাহলে তোমরা এর আগে তো গিয়েছো বিভিন্ন মেলাতে কি পাওয়া যায়? এই ধরনের পাখাগুলো পাওয়া যায়। অথবা বিভিন্ন ধরনের যে সকল যেখানে আমাদের কুটির শিল্পগুলো বিক্রি করা হয় সেখানে এই ধরনের বিক্রি করা হয়। তাল গাছে দেখো, এই যে তাল গাছে এখানে কি ঝুলতেছে বলতে পারো? পাখির বাসা। পাখির বাসা কোন পাখির বাসা? বাবুই পাখির বাসা। হ্যাঁ, বাবুই গাছের বাসা। হ্যাঁ, বাবুই পাখির বাসা হচ্ছে তাল গাছে হয়। আর এই যে চা পাতা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই চা পাতা হয়, যেটা আমরা পানি হিসেবে গ্রহণ করে থাকি, তাই না? আচ্ছা, এবার আসো শীতল পাটি ঠান্ডা হয়। এই শীতল পাটি হচ্ছে একটা বিখ্যাত পাটি। এটা শুধু খুব আরাম, বুঝছো? এই পাটিটা খুব নরম এবং খুব আরামদায়ক, শুলে মানে অনেক আরাম লাগে। আমরা অনেক সময় মানুষের অনেক আগের দিনে তো শীতল পাটির উপর মানুষ ঘুমাতো, তাই না? এটা একটা বিখ্যাত আমাদের কুটির শিল্প। আচ্ছা, যাই হোক, আজকে আমরা তোমাদের নিয়ে যে সকল অংশগুলো নিয়ে পড়লাম সেটা হচ্ছে পাতার বিভিন্ন অংশ। তারপরে আমরা একটা আদর্শ পাতার চিত্র আমরা শিখতে বললাম। তারপরে পড়লাম চা পাতার বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগের মধ্যে আমরা পড়লাম স্বরপত্র, যৌগিকপত্র। তারপরে তো আমরা পড়লাম পাতার কাজ। পাতার প্রধান 3টা কাজ, একটা হচ্ছে খাদ্য তৈরি করা, 2 নম্বর হচ্ছে গ্যাসে আদান প্রদান করা, 3 নম্বরটা হচ্ছে অতিরিক্ত পানি বের করে দেওয়া। আচ্ছা, তারপরে আমরা পড়লাম উদ্ভিদের বিভিন্ন অংশে জীবনের জন্য বিভিন্ন অংশ আমাদের নির্ভরশীল, সেই সকল বিভিন্ন অংশের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা বাসায় এটা ভালো করে পড়বে, মনে থাকবে তো তোমাদের? হ্যাঁ, তাহলে জিমিস আজকে আমরা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।